নমস্কার, দেখছেন নটার নিউজ রুম লাইভ। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং নটার নিউজ রুমের শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে তা হলো নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন। যেহেতু নিউ নর্মাল, করোনার সঙ্গেই আমাদের এগিয়ে যেতে হবে, করোনাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, তাই এবার নির্দেশিকাও নিউ নর্মালের জন্যই। নিউ নর্মালে কমিশনের ভোটবিধি, যে ভোটবিধিতে বিহারের ভোট ঘিরে অনিশ্চয়তা কমলো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু গাইডলাইন রয়েছে। কি সেই গাইডলাইন এক নজরে দেখে নেওয়া যাক। নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের, সেই নির্দেশিকায় কি রয়েছে? প্রত্যেক ভোটারের জন্য মাস্ক এবং ইভিএম এর বোতাম টিপতে গ্লাভস পরতে হবে। প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং থাকবে। ভোটের লাইনে 6 ফুটের দূরত্ব থাকবে। সুতরাং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তবেই হবে ভোট গ্রহণ। একবার দেখে নেওয়া যাক কি রকম নতুন নির্দেশিকা। প্রত্যেক ভোটারের মাস্ক, অর্থাৎ আপনাকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে গেলে মাস্ক পরতেই হবে। এবং শুধু তাই নয়, ইভিএম এর বোতাম টিপতে গেলে আপনাকে গ্লাভস পরতে হবে। গ্লাভস না পরে আপনি ইভিএম এর বোতাম টিপতে পারবেন না। এবং নতুন নির্দেশিকা বলছে ইভিএম এর বোতাম টিপতে হবে গ্লাভস পরে, এবং আপনাকে সব রকম স্বাস্থ্যবিধি মানতে হবে। ভোটের লাইনে যখন দাঁড়াবেন তখন 6 ফুটের দূরত্ব রাখতে হবে। দুজনের মধ্যে যেন অন্তত 6 ফুটের দূরত্ব থাকে। এবং আরো কিছু বিষয় রয়েছে, যেমন জনসভা যখন করবেন, প্রচারের জন্য যে জনসভা, সেই জনসভার জন্য বেশ কিছু গাইডলাইন রাখা রয়েছে। করোনা বিধি মেনেই জনসভা করতে হবে। 6 ফুটের দূরত্ব বিধি থাকবে। জনসভার ক্ষেত্রেও 6 ফুটের দূরত্ব বিধি মাথায় রাখতেই হবে। এবং সভাস্থল, সেই সভাস্থলে মার্কিং করতে হবে। মার্কিং করা থাকবে সভাস্থলে এবং সেই মার্কিং মেনে চলতে হবে। ভার্চুয়াল প্রচার, সেই ভার্চুয়াল প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে। এই যে নতুন গাইডলাইন, তাহলে এই নতুন গাইডলাইনে যা বলা হচ্ছে সেই গাইডলাইন মেনে ভোট দেওয়া সম্ভব মনে করছে নির্বাচন কমিশন। সরাসরি সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ধ্রুবজ্যোতি, তাহলে বিহার ভোট নিয়ে অনিশ্চয়তা কমলো এই নতুন গাইডলাইনে? দেখো, প্রথমে যেটা বলা দরকার যে ডেফিনেটলি তুমি যেটা বললে যে বিহার ভোট নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, যে এই করোনা আবহে বিহারে যে ভোট হওয়ার কথা এবছরের শেষের দিকে নভেম্বর মাস নাগাদ, সেই ভোটটা আদৌ হবে কি হবে না। কিন্তু শুরু থেকেই আমরা যে ইঙ্গিত পাচ্ছিলাম, দিল্লি থেকে বিভিন্ন সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছিলাম, যে করোনা আবহেও ভোট কিভাবে করা যায় তা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা নির্বাচন কমিশন বন্ধ করে দেয়নি। এবং আমরা দেখলাম যে 17ই আগস্ট নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটা লম্বা বৈঠক করলো এবং প্রত্যেক রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাইলো যে এই পরিস্থিতিতে যদি ভোট করতে হয় তাহলে আপনাদের কার কি পরামর্শ আছে আপনারা আমাদের জানান, আমরা সেই মতো ভোটটা করার চেষ্টা করব। এবং তারপর আজই নির্বাচন কমিশন নতুন নির্বাচনের জন্য যে নতুন যে বিধি, করোনা আবহে কেমনভাবে নির্বাচন হবে, কেমন করে ভোট হবে, সেটা আজকে স্পষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে। যেটা তুমি এতক্ষণ ধরে বলছিলে, আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলে যে কিভাবে ভোট হবে, গ্লাভস পরতে হবে, থার্মাল স্ক্রিনিং হবে, বুথের মধ্যে লাইন এমনভাবে করা হবে 6 ফুট দূরে দূরে ভোটাররা লাইনে দাঁড়াবেন, এই সমস্তগুলো সুনিশ্চিত করা হবে। জনসভা যেটা হবে সেই জনসভাতেও এমনভাবে ব্যবস্থা করতে হবে। বিরাট বড় একটা মাঠের মধ্যে যদি জনসভা হয়, ইউজুয়ালি মাঠের মধ্যে জনসভা হয়, কিন্তু সেখানে যেরকম গায়ে গায়ে লাগানো ভিড় সেসবগুলো চলবে না, ইত্যাদি সমস্ত করা হলো। প্রশ্ন হচ্ছে, তার মানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে করোনা আবহে ভোট করা যায়, ভোট করতে নির্বাচন কমিশন চায় এবং ভোট করতে চাই বলেই এইভাবে ভোট হবে সেটা বলে দেওয়া হলো। অর্থাৎ প্রথমেই যে বিষয়টা খুব স্পষ্ট পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে বিহারে ভোট সম্ভবত একেবারে যে সময়ে হওয়ার কথা ঠিক সেই সময়েই হতে চলেছে, অর্থাৎ নভেম্বর মাসে বিহারে ভোট হতে চলেছে। তো বিহারে ভোট হতে চলেছে তো হতে চলেছে, তাই নিয়ে তোমার আমার এত মাথা ব্যথার কি দরকার? বিহারে ভোট হবে। বিহারে নীতিশ কুমার এবং বিজেপি এবং জেডিইউ এর জোট সরকার রয়েছে, বিপরীতে লালু প্রসাদ যাদবের আরজেডি রয়েছে, কংগ্রেস রয়েছে, আরও অনেকে রয়েছে, ছোটোখাটো দল রয়েছে, মার্জিনালাইজ দল রয়েছে অনেকগুলো। হবে বিহারে ভোট হবে। বিহারের ভোট নিয়ে হ্যাঁ ঠিক রাজনৈতিক দিক থেকে আমরা নিশ্চয়ই অবশ্যই বিহারের ভোটের দিকে বাঙালির নজর তো থাকবেই, কিন্তু বিহারের ভোটের সঙ্গে তোমার আমার খুব বেশি মাথা ব্যথার তেমন কিছু নেই। আমাদের যেটা
ভাবার যে আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু বিহারের ভোট নিয়ে দেশের নির্বাচন কমিশন কি পদক্ষেপ করছে সেদিকে তাকিয়ে আছে, এবং আজকে এই ব্যাপারটা প্রায় স্পষ্ট হয়ে গেল বিহারের সময় নির্বাচন হচ্ছে। তাহলে রাজ্য নির্বাচন কমিশন কি করবে? তার কারণ রাজ্য নির্বাচন কমিশনের কাঁধে কিন্তু গুরুদায়িত্ব রয়েছে একটা এই রাজ্যের পরিপ্রেক্ষিতে, কারণ এই রাজ্যে এই মুহূর্তে কলকাতা পুর নিগম সহ অন্য আরও যে পুর নিগমগুলি রয়েছে এবং যে পুরসভাগুলি রয়েছে সব মিলিয়ে মোট 111টি পুরসভা এবং পুর নিগম, তার ভোট কিন্তু করা যায়নি। ভোটটা হওয়ার কথা ছিল এই এপ্রিল মেতে, করোনার জন্য সেই ভোট পিছিয়ে গেছে। আমরা প্রত্যেকে জানি সমস্ত পুরসভাগুলোতে প্রশাসক বসানো হয়েছে এই রকম একটা আপৎকালীন পরিস্থিতিতে, এবং কলকাতা হাইকোর্টে যখন বিরোধীরা গিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে, না এখন ভোট করার মতো পরিস্থিতি নেই, ভোট এখন করা যাবে না, রাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত ঠিক। কিন্তু এখন বিহারে যদি সময়ে নির্বাচন হয়, যার ইঙ্গিত আজকে নির্বাচন কমিশনের কথায়, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকাতে স্পষ্ট, তাহলে পরে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি হবে। এখানে যে 111টা পুরসভা এবং পুর নিগমে ভোট হয়নি, ভোট বকেয়া রয়েছে, সেখানে ভোট করতে হবে। এবং যেটা রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে আজকে, যে বিরোধীরা কিন্তু চাইছে যে বিহারে যদি সময়ে ভোট হয় তাহলে পরে রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা হবে যে এখানেও তাহলে ভোট করা হোক। তার কারণ এই মুহূর্তে করোনা, আমফান ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে শাসক দল কিছুটা চাপে রয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বিরোধীরা চাইবে যে সেই চাপটা বজায় রেখেই এই পুরসভা নির্বাচনগুলোতে অন্তত গা গরম করে নেওয়া যাক। তার কারণ একটা বিষয় স্পষ্ট, বিহারে যদি নভেম্বর মাসে ভোট হতে পারে, তাহলে আগামী বছর এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে সেটাও সময়েই হবে। তার আগে, ফাইনালের আগে সেমিফাইনালটা কিন্তু বিরোধীরা করে নিতে চাইছে। ধন্যবাদ ধ্রুবজ্যোতি। একবার শুনে নেওয়া যাক এরা যে রাজনৈতিক মহল তারা কি ভাবছেন নির্বাচন কমিশনের এই নতুন গাইডলাইন নিয়ে, তারা কিভাবে দেখছেন। নির্বাচন কমিশনের যে নিউ নর্মাল, নতুন যে গাইডলাইন, আমার শুনে আপাত দৃষ্টিতে ভালো মনে হয়েছে। আমি মনে করি ভোট তো এড়াবার কোনো উপায় নেই, ভোট তো হচ্ছে। বিহারে নভেম্বরে ভোট, পশ্চিমবাংলার ভোটের এখনো বাকি আছে। বিহারে এই নতুন নর্মালটা টেস্টেড হয়ে যাবে, তার ফলে নির্বাচন কমিশন সঠিক সময় এটা দিয়ে। নির্বাচন কমিশনের এই সুন্দর গাইডলাইন ইমপ্লিমেন্ট করবে কারা? আমরা পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে দেখেছি যে মুখোশ পরে লোকে ভোট দিতে গেছে তৃণমূলের দুষ্কৃতীরা। যেখানে প্রশাসন এরকম চরমভাবে একটা দলদাসে পরিণত হয়েছে, সেখানে কি গ্যারান্টি আছে যে মাস্ক পরে, মুখোশ পরে ভোটারই ভোট দিতে আসবে? বিজেপি পার্টি প্রচার করছে 5 জনকে নিয়ে, সেখানে 6 জন হয়ে গেল, পুলিশ এসে আটকে দেবে। তৃণমূল কংগ্রেসের লোক যদি 50 জন নিয়ে প্রচার করে, তখন পুলিশ তার সাথ দেবে। এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তখন তার দায়িত্ব কি করে নির্বাচন কমিশন নেবে? কাজেই নির্বাচন কমিশনের গাইডলাইনকে সাধুবাদ জানাচ্ছি। সংবিধান, অধিকার আর করণীয় আলাদা। আজ পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করেছে তার 100টার ভিতর 99টা ক্ষেত্রে দেখা যাবে নির্বাচন কমিশন নির্দেশ জারির আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। সুতরাং সংবিধানে কি লেখা আছে, অধিকার, এইসব বলে লাভ নেই। প্রয়োগ যারা করে দায়িত্বটা তাদের। আমাদের দেশে কিন্তু প্রথম নয়, নিউ নর্মাল লাইফ যখন কাটাতেই হবে তাহলে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে যখন সরকার গঠনের কথা আসবে, তাহলে অন্য দেশগুলো কি পথ নিয়েছে একবার দেখে নেওয়া যাক। অনেক দেশই নতুনভাবে গাইডলাইন তৈরি করেছে, যেমন ফ্রান্সে পুরো ভোট, প্রথম দফার ভোট হয়েছিল 15ই মার্চ আর দ্বিতীয় দফার ভোট পিছিয়ে 22শে জুন। ভোটাররাই নীল বা কালো পেন এনেছিলেন। ভোট গ্রহণের সময়ও বাড়ানো হয়েছিল। বুথে ঢোকা বেরোনোর সময় স্যানিটারি জেল এবং নির্দিষ্ট সময় অন্তর বুথ স্যানিটাইজ করা হয়েছিল। এবার একবার দেখে নেওয়া যাক দক্ষিণ কোরিয়ায় কিভাবে ভোট হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আইনসভা নির্বাচন, ভোটারদের মধ্যে 1 মিটার দূরত্ব রাখার কথা বলা হয়েছিল এবং বলা হয়েছিল স্যানিটাইজার ও গ্লাভস বাধ্যতামূলক। দেহের তাপমাত্রা যদি 37.5 ডিগ্রি সেলসিয়াস থাকে তবে তার নিচে থাকলে তাহলে ভোট দেওয়া যাবে, এবং 37.5 ডিগ্রি সেলসিয়াস থাকলে তার জন্য বিশেষ বুথে ভোট হবে। আর কোয়ারেন্টিনে যারা থাকবেন ভোটারদের ইমেল মারফত ভোট দিতে হবে। এবার দেখা যাক
আইসল্যান্ডে 27 জুন প্রেসিডেন্ট নির্বাচন, শুধু দূরত্ব বিধি মানা হয়েছে সেখানে। মঙ্গোলিয়ায় 24 জুন সাধারণ নির্বাচন, মাস্ক এবং গ্লাভস পরা সেখানে বাধ্যতামূলক ছিল। বুরুন্ডিতে সাধারণ নির্বাচন হয় 20 মে, কোভিড বিধি কার্যত মানাই হয়নি। স্লোগান নিয়ে মহা মুশকিলে পড়েছেন সিপিএম নেতারা। যেহেতু ভোট আসছে, এবার স্লোগানের কথাও ভাবতে হবে, নিজেদের গেম প্ল্যান তৈরি করতে হবে। এতদিন যে স্লোগান ছিল সেটা বদলে নতুন স্লোগানের কথা ভাবছে সিপিএম। করোনা পরিস্থিতিতে রাস্তায় সিপিএম স্লোগান, সরকারে নেই দরকারে আছি। কিন্তু সেই স্লোগান নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে সিপিএম এর অন্দরে। নেতারা মোটামুটি একমত, স্লোগানটা কোনো এনজিওর হতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না। তালিকায় আছে অনেক স্লোগান। লড়াই এগিয়ে, দরকারে পাই সরকারে চাই। লকডাউনের সময় দলের কর্মীদের ভূমিকাকে 21-এর ভোটের বাক্সে নিয়ে যেতে পারে এরকম কোনো নতুন স্লোগান খুঁজছে সিপিএম। 2001, 3 বছর আগে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস ঘুম কেড়েছিল সিপিএম নেতাদের। 2001 তৃণমূল কংগ্রেসের প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই, যদিও প্রথম থেকেই ব্যাপক হাওয়া ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। দলের তরফ থেকে ডাক দেওয়া হলো, হয় এবার নয় নেভার। এবার না হলে নেভার, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। শিল্পায়নের স্লোগান ফেরি করে বাম সরকারের পোস্টার বয় বুদ্ধদেব ভট্টাচার্য ভোট যুদ্ধে সিপিএম কে ফ্রন্ট ফুটে খেলতে নামালেন। 2006 বামফ্রন্টের চোখে তখন রাজ্যে শিল্প তৈরির স্বপ্ন। নতুন স্লোগান তৈরি হলো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামপন্থা আবার মাথা তুলেছে। ইউরোপে, আমেরিকায় পুঁজিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। 2011 ছবিটা পুরো উল্টো। 34 বছরের বাম সরকার যাচ্ছে, স্পষ্ট পড়া যাচ্ছে দেওয়াল লিখন। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ব্যতিব্যস্ত বাম সরকারকে উচ্ছেদের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকলো সংঘর্ষ এড়িয়ে শান্তির বার্তা। বদলা নয়, বদল চাই। স্লোগান উঠল পরিবর্তন চাই। পাল্টা সিপিএম এর স্লোগান অনেকটাই ম্যাড়, চাই উন্নততর বামফ্রন্ট। একসময় রাজ্যে ভোটের দেওয়াল ভরে থাকতো নানা স্লোগান, কবিতা, কার্টুন, চোখ টানা, মন কাড়া দেওয়াল লিখন। রাশটা মূলত থাকতো সিপিএম এর হাতেই। সময় বদলেছে, সিপিএম এর স্লোগানও ক্রমশ নিষ্প্রভ হয়েছে, বরং মন কাড়া আক্রমণাত্মক স্লোগান নিয়ে এসেছে তৃণমূল। চুপচাপ ফুলে ছাপ। সরকার থেকে যাওয়ার পর সিপিএম এর স্লোগানে আবার যেন ধার ফিরছে। দম রাখো, হাওয়া ঘুরছে, ফিরছি আমরা। এরকম নানা স্লোগান উঠেছে। আকর্ষণীয় নতুন নতুন স্লোগান তুলছে তৃণমূল, বিজেপিও। আর নয় অন্যায় স্লোগান দিয়ে মাঠে নেমেছে বিজেপি। তৃণমূলের স্লোগান সোজা বাংলায় বলছি। ধারালো স্লোগান নিয়ে মাঠে নামতে চায় সিপিএমও, তাই চলছে মাথা ঘামানো। তবে লকডাউন পর্বে উঠে আসা সরকারে নেই দরকারে আছি স্লোগানের বিদায় মোটামুটি নিশ্চিত, কারণ রাজনীতির কোষ্ঠী পাথরে পাশ করতে পারেনি ওই স্লোগান। নতুন স্লোগান হতে পারে দরকারে পাই সরকারে চাই। এভাবে স্লোগান পরিবর্তন নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দুটি ছবি একসঙ্গে আপনাদের দেখাবো। আজকের এই দুটি ছবি, একদিকে যেমন দেখা যাচ্ছে সেখানে গাফিলতির অভিযোগ, তার কারণ কোভিড হাসপাতাল থেকে, কোভিড ওয়ার্ড থেকে একজন রোগী বেরিয়ে তিনি চায়ের দোকানের পাশে চলে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন নিরাপত্তারক্ষীদের দৃষ্টি এড়িয়ে, সেটা যেমন একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশ্ন উঠছে রোগী হয়রানি নিয়ে। অ্যাম্বুলেন্সে বেশ কিছুক্ষণ বসে থাকার পর তাকে কেউ নিতে এলেন, নিজেই তিনি হাসপাতালে ঢুকছিলেন। অর্ণব হাজরা প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্ণব, যে ছবি আমরা দেখছি, একজন রোগী, কোভিড ওয়ার্ডের রোগী, তিনি বেরিয়ে পড়েছেন রাস্তায়, কিভাবে নজর এড়িয়ে বেরিয়ে পড়লেন? একেবারে তাই, দুপুর 2:15 ঘটনা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিং এর 5ম এবং 6ষ্ঠ তলায় যে করোনা মেল ওয়ার্ড রয়েছে, সেখান থেকেই নিমতার এই রোগী, নিমতার থানায় কিছুদিন আগে তাকে ভর্তি করে যায় করোনা চিকিৎসার জন্য। তিনি বেরিয়ে পড়লেন এবং প্রায় 20 মিনিট বাইরে ঘোরাফেরা করলেন এবং চায়ের দোকানের পাশে চাতালে বসলেন এবং কার্যত তিনি বললেন যে তিনি সুস্থ হয়ে গেছেন, তাকে বাড়ি দিয়ে আসা হোক
নিমতা থানা থেকে জোর করে দিয়ে আছে, এবং পুরো ঘটনাটা তিনি কিভাবে কোভিড ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন, তাহলে কি নিরাপত্তারক্ষী কেউ নেই, সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। সব মিলিয়ে দ্বিতীয়বারের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এরকম ঘটনা ঘটলো, যেখানে করোনা রোগী ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরে চলে এলেন। অন্য আরো একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে একজন রোগী, বাইরের একজন রোগী, তিনি অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্সে, তার কথাও শুনবো তোমার কাছে। তবে একবার শুনে নেবো, যে করোনা রোগীর কথা বলছিলে তুমি, পুলিশ কর্মীরা যাকে ফেরত পাঠালেন, তিনি কি বলছেন। না, আমি ভালো লোক, সুস্থ লোক। আচ্ছা, আমাকে নিমতা থানা পাঠিয়ে দেন। আচ্ছা, কদিন ধরে আছে? ও 2-3 মাস। 2-3 মাস? হ্যাঁ। আচ্ছা। আপনি বিশ্বাস করেন আমি খাবো? আমাকে বলুন মারার জন্য লোক রেডি করে রাখছে। তাই নাকি? হ্যাঁ। এবার অন্য তোমার কাছ থেকে জেনে নেবো, ওই বৃদ্ধা যাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যিনি অ্যাম্বুলেন্স থেকে নিজেই নামলেন, তিনি করোনা আক্রান্ত, নিজেই হাসপাতালে ঢুকতে যাচ্ছিলেন, কেন? হাসপাতালের কর্মীরা কোথায় ছিল? কোথাও কি কমিউনিকেশনের কোনো অভাব ছিল, যোগাযোগের কোনো অভাব ছিল কি? একেবারেই সমন্বয়ের একটা অভাব প্রকট হয়েছে, কারণ যিনি অ্যাম্বুলেন্স চালক, 102 অ্যাম্বুলেন্স চালক, তিনি নিয়ে এসেছিলেন এই করোনা রোগী, যিনি কসবা থেকে এসেছিলেন, প্রায় 85 বছর বয়স এই বৃদ্ধার, এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই তিনি তাকে এমার্জেন্সিতে নিয়ে আসেন ভর্তির জন্য, বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কিন্তু প্রায় 45 মিনিট তাকে ফেলে রাখা হয়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল তাদের কাছে কোনো করোনা রিপোর্ট ছিল না। কিন্তু অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য, করোনা রিপোর্ট হয়তো আসেনি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রক বিষয়টি গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাকে ভর্তি করানোর জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে আসার জন্য বলে। যদিও 45 মিনিট তিনি বসে রইলেন, শুধু তাই নয়, এখান থেকে যখন তাকে গ্রিন বিল্ডিং নিয়ে যাওয়া হয়, সেখানেও প্রায় 25 মিনিট তিনি বসে রইলেন, তাকে ভর্তি করার জন্য কেউ এলো না, কোনো স্ট্রেচার হয়ে গিয়ে এলো না। শেষমেশ তিনি নিজেই নেমে এলেন, নিজেই ওয়ার্ডের দিকে উদ্দেশ্যে রওনা দিলেন, এবং শেষমেশ প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর এই করোনা রোগীকে ভর্তি করা হয়। যদিও একটা বয়সজনিত একটি ত্রুটি রয়েছে তথ্যে, এই কারণেই এতটা গাফিলতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। তো মিলে এটাও কিন্তু একটা রোগী হয়রানি ছবি আজকে উঠে এলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। ধন্যবাদ অর্ণব। এই পেশেন্টের ক্ষেত্রে ওনার বয়সের একটু হেরফের হচ্ছে, তার জন্য ওনারা ভর্তি নেবে না, পজিটিভ রিপোর্ট চাইছে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে ইন্ডাকশন দেয় যে স্বাস্থ্য ভবন থেকে পাঠায় যে অমুক জায়গাতে একটা পেশেন্ট আসবে, তাদের নিয়ে যাও। হ্যাঁ, ওইভাবেই আমরা এখানে নিয়ে আসি। রিপোর্ট নেই আমাদের কাছে, পেশেন্ট পার্টি বলছে এখনো রিপোর্ট আসেনি। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। আবহাওয়ার খবরে নজর রাখতে গেলে অবশ্যই বৃষ্টির কথা বলতে হবে, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টির কথা, কিন্তু বৃষ্টি যেন একেবারে থামছেই না। কি বলছে আবহাওয়া দপ্তর, কতদিন চলবে এই বৃষ্টি? বৃষ্টি কি আরো বাড়বে? সরাসরি জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আরো বৃষ্টি বাড়বে এমনই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আরো একটি যে নিম্নচাপ সেটি তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। রবিবার সেই নিম্নচাপ তৈরি হওয়ার কথা, এবং যে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে, সেই বৃষ্টি চলবে, এবং এই বৃষ্টি আরো বাড়বে রবিবার থেকে। রবিবার থেকে যেমন বৃষ্টি বাড়বে, তেমনি সোম এবং মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্রের উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সোম এবং মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান যে সোম মঙ্গলবারের যে বৃষ্টি হবে, তাতে দক্ষিণবঙ্গের নদীর জল আরো জলস্তর বাড়বে, এবং কোথাও কোথাও জলস্তর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেকাংশে যেখানে নিচু এলাকা, সেখানে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং কলকাতা সহ শহরতলির যে অংশ, সেখানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। অর্থাৎ যে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশের দিকে। আরো একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, রবিবার সেটি তৈরি হওয়ার কথা। এর প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তার মধ্যে সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং তার জেরে কোথাও কোথাও নদীর জল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাবন দেখা দেওয়ার সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে। কোথাও কোথাও নদীর জল যেগুলো নিচু এলাকা রয়েছে, সেখানে প্লাবন যেমন দেখা দেবে, তেমনি শহর এবং শহরতলির এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা যদি দেখি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলার ক্ষেত্রে অনেক অংশে, অনেক জেলায় যেখানে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, অর্থাৎ অতি ভারী বৃষ্টিতে একটা প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায়। ধন্যবাদ বিশ্বজিৎ। একবার শুনবো আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলছেন।
আজকে থেকে অর্থাৎ 21 তারিখ থেকে বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্প্রেড একটু কমবে। বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির যে ইন্টেন্সিটি এবং স্প্রেড সেটা একটু কমবে, কিন্তু এই কমাটা বেশি দিন স্থায়ী হবে না, অর্থাৎ আগামীকাল অবধি এটার স্থায়িত্ব থাকবে। তার কারণ বঙ্গোপসাগরে 23-24 তারিখ নাগাদ আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। অর্থাৎ 24-এর পর থেকে 24 থেকে 25-26 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির আবার বাড়বে। 24, 25, 26 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জেলার বেশ কিছু জায়গায় বিশেষ করে উপকূলবর্তী জেলা সেখানে বেশ 2-3 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 তারিখ মূলত। বৃষ্টি চলছে, রাতভর বৃষ্টির পর শহর কলকাতার কি ছবি একবার দেখেন। লকডাউনের কলকাতায় জল যন্ত্রণা, প্রবল বৃষ্টিতে বেহালা ঠাকুরপুকুরের একাধিক এলাকায় জল জমে। বৃষ্টি হলেই হাঁটু জল ঠাকুরপুকুরের পূর্বাচলে, বাড়ির ভিতরও জলে থই থই। বেহালা ঠাকুরপুকুরের সংলগ্ন এই পূর্বাচল অঞ্চল এই মুহূর্তে সম্পূর্ণভাবে জলমগ্ন। যতদূর চোখ যাচ্ছে শুধু থই থই করছে জল। জলছবি বেহালার মতিলাল গুপ্ত রোডের কালীতলাতেও, সেখানেও ঘরের মধ্যে জল, নাকাল বাসিন্দারা। বৃহস্পতিবারের পর শুক্রবারও জল যন্ত্রণা খিদিরপুরে। কলকাতা পুরসভার 76 ও 79 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর চরম দুর্ভোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর তারা প্রতিশ্রুতিই পেয়েছেন, কিন্তু পুরসভা থেকে কোনো কাজ পাননি। অভিযোগ উড়িয়ে পুরসভার আশ্বাস, নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হয়েছে, শেষ হলেই খিদিরপুরের জল যন্ত্রণা কমবে। সব সময় জমে যায়, যখন মালাপ্পা কি বৃষ্টি হয় 5-10 মিনিট বৃষ্টি হলেই এখানে বাবুবাজার, পদ্মপুকুর বৃষ্টি মালাকা কি জমে গেছে। ছবিটা একবার দেখে নেব, রীতিমতো জল ছবি। এটি রাস্তা সেটা বোঝা দুষ্কর। খিদিরপুরের বাবুবাজারেও জল ছবি, বাড়িতে দোকানের মধ্যে জল। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তায় প্রায় 1 হাঁটু সমান জল, এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রত্যেক বছর তারা এই অবস্থার সম্মুখীন হতে হন। রাতভর বৃষ্টিতে জলমগ্ন মমিনপুরের একাধিক এলাকা, কোথাও গোড়ালি সমান, কোথাও বা হাঁটু জল। পুরো এরম সবসময় পানি একটুখানি হলে কেন জমে যায়, আর ঘটলা পর্যন্ত পানি, এই কাপড় জামা তুলে আসতে হবে। জমা জলের ছবি পূর্ব কলকাতার তপসিয়াতেও। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় জল জমে যায়। সায়েন্স সিটি থেকে চিংড়িহাটা পর্যন্ত EM বাইপাসেও জল। ঠিক তপসিয়া মোড় থেকে কিছু দূর এগেলেই এই রকমই চেহারা ধরা পড়বে জলমগ্ন। রাস্তার উপরে জল উঠে পড়েছে, যার জেরে গাড়ি চলাচল রীতিমতো বলতে গেলে স্তব্ধ হয়ে পড়বে। আর কিছুক্ষণের মধ্যে অন্তত আশঙ্কা করছেন গাড়ি চালকরাই। দক্ষিণের তুলনায় উত্তরের পরিস্থিতি অনেকটা ভালো। বৃষ্টি হলেও জল সেভাবে জমেনি সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিটে। নিউজ 18 বাংলা। বাঁধ ঢুকছে জল। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকায়, সুন্দরবন, পাথর প্রতিমা, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা মৌসুমীর। বাঁধ উপচে হুহু করে ঢুকছে জল, প্লাবিত গ্রামের পর গ্রাম। মৌসুমী দ্বীপে ভয়ঙ্কর অবস্থা, জোয়ারের জলে ভাসছে গোটা দ্বীপ। নদীর জল ঢুকে প্লাবিত সাগর, পাথর প্রতিমা। কাকদ্বীপ নামখানায় রাস্তা দিয়ে বইছে স্রোত। আমফানের ক্ষত এখনো দগদগে, তার মধ্যেই নিম্নচাপ, সঙ্গে কোটালের জেরে জলোচ্ছ্বাস। ভাসছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন জলোচ্ছ্বাস আগে দেখেনি সাগর, সুন্দরবন। সম্প্রতি সুন্দরবনে আমফানের মতো একটি বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে। আর এই বড় প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্যকে প্রচুর পরিমাণে ধ্বংস করেছে। কাকদ্বীপে বৃহস্পতিবার গভীর রাতে হুড়মুড়িয়ে ভাঙতে শুরু করে নদীর পাড়। চোখের নিমেষে নদী গর্ভে চলে যায় একের পর এক বাড়ি। এবারটা একদম বেশি ক্ষতি হয়ে গেছে আমাদের, 20 ফুটের মতো আমাদের পুরো ডুবেই গেছে। হ্যাঁ, এখন থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এখন যে পরিস্থিতি, ঝড় বাটায় মোটামুটি জল আসছে, আর
ভেঙে ভেঙে যাচ্ছে থাকার মতো পরিস্থিতি বোধহয় হবে না। পাথর প্রতিমার গোবর্ধনপুরে প্রায় 1 কিলোমিটার নদী বাঁধ টপকে গ্রামে ঢুকে পড়েছে জল। নোনা জলে প্লাবিত কয়েকশো বিঘা কৃষি জমি। জলের তলায় সাগরের বিস্তীর্ণ এলাকা। বঙ্কিমনগরের পর ধবলাহাট শিবপুর, ভাসছে গ্রামের পর গ্রাম। রাস্তা দিয়ে বইছে স্রোত। চরম দুর্ভোগে 100টিরও বেশি পরিবার। কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়কের উপর বইছে স্রোত। কোটালে যদি এই অবস্থা হয়, সারাসারির বান এলে কি হবে? আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। আতঙ্কে কাঁটা উত্তর 24 পরগনার মিনাখা। বিদ্যাধরী নদীর বাঁধের ফাটল আরো চওড়া হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে নদী বাঁধের ফাটল খতিয়ে দেখেন সেচ দপ্তরের আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, বিশ্বজিৎ হালদার ও উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। কোথাও বাঁধ ভেঙে গিয়েছে, কোথাও আবার বাঁধের গায়ে ফাটল। জলে ভাসছে একাধিক গ্রাম। আমফানের পর বাঁধ নতুন করে মেরামতি হয়নি বলে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। কোথায় পঞ্চায়েত, কোথায় প্রশাসন? প্রশ্ন তুলছেন বানভাসী মানুষ। দানব ঘূর্ণিঝড় আমফান বিপর্যয়ের পর কেটে গিয়েছে 3 মাস। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার নদী বাঁধ সংস্কারের কাজে এখনো হাত পড়েনি বলে অভিযোগ। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বাঁধের ফাটল আরো চওড়া হয়েছে, কোথাও আবার ভেঙেই পড়েছে। অমাবস্যার ভরা কোটালে বাঁধ ভেঙে জোয়ারের জল হু হু করে ঢুকছে গোবর্ধনপুরে। বাঁধ টপকে নোনা জলে প্লাবিত কয়েকশো বিঘা কৃষি জমি, ঘর বাড়ি। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। যদি আবার জল চলে যায়, নোনা জল, তাহলে চাষির কাছে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। প্রশাসনের উপর ভরসা না রেখে স্থানীয়রাই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধে জোড়াতাপ্পি দিয়েছিলেন। জলের তোড়ে সেসব খড়কুটোর মতো উড়ে গেছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি আর কোটালের জলোচ্ছ্বাসে নদী বাঁধ যেন ধুয়ে মুছে সাফ। নোনা জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। মাথায় হাত গ্রামবাসীদের। সাগরের তৃণমূল বিধায়ক এই পরিস্থিতির জন্য অমাবস্যার ভরা কোটালকেই দায়ী করছেন। কোটালের জেরে জলস্তর বাড়তেই নদীর তীরের মাটি আলগা হয়ে ধস নামে। কালনাগিনী নদীর জল ঢুকে প্লাবিত অক্ষয়নগরের শিবপুর। ভারী বৃষ্টিতে রায়দিঘির নন্দকুমারপুর এবং নগেন্দ্রপুরে নদী বাঁধে ফাটল। জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার পূর্ব মেদিনীপুরের ছবি দেখে নেওয়া যাক। তমলুক কোলাঘাটের একাধিক অংশ জলমগ্ন। শুধু তাই নয়, জলোচ্ছ্বাস দীঘায় আজও ছিল। সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস এবং তারই জন্য দীঘায় সি বিচে মাইকিং করা হলো, সতর্ক করা হলো সবাইকে। উত্তাল সমুদ্র। শুক্রবারও দীঘায় জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে ঢুকে পড়ে সমুদ্রের জল। দুর্ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। সি বিচে মাইকিং, টহলদারি। সমুদ্রে যাওয়া মানা। সমুদ্রবাদ ভেঙে প্লাবিত শঙ্করপুর। জল ঢুকে পড়েছে গ্রামে। ক্ষতিগ্রস্ত বহু কাঁচা বাড়ি। ভেঙে পড়েছে অসংখ্য ঝাউ গাছ। শঙ্করপুর থেকে জলধা, তাজপুর, সর্বত্রই এক ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুর। পটাশপুর 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। বারোচৌকা থেকে পরিহারপুর, বাগমারি, চন্দনখালি। ভাসছে গ্রামের পর গ্রাম। জলের তলায় চাষের জমি। প্রতি বছর এরকমই হয়। আর যদিও জল নিকাশি হয়েছে, সেটা তো জল বাড়া হলে জল গেট ফেলে যায়। তার জন্য তো চাষ হয়নি, সব বন্ধ, ডুবে যায় সব। টানা বৃষ্টিতে ফুসছে রূপনারায়ণ। হু হু করে ঢুকছে নদীর জল। আতঙ্কে কাটা কমলপুর, গাজীপুর, দনিপুর সহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আমরা প্রচন্ড ভয়ঙ্কর আতঙ্কে আছি। দিনকে দিন জল বাড়তে আছে, কালকে থেকে আরো বাড়তিছে জল। কৃষি জমির কি অবস্থা? কৃষি জমির অবস্থা প্রচন্ড ক্ষতিকর। এই যে কমলপুর এলাকা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই সব এলাকাও রয়েছে যেখানে নদীতে জল বাড়ছে। নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছে,
সব মিলিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন মানুষজন। রূপনারায়ণে জল ঢুকে প্লাবিত তমলুকো। 14 ও 18 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কোলাঘাটেও এক ছবি। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।